যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রোটেট করে হবে যোগ্যতার ভিত্তিতে, এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। আমি আপনি দেখেছি, যদি খুবই দেখেন খুবই যে আমি দেখেছি, খুবই হ্যাঁ, ভালো, খুবই ভালো করেছেন এটা 3 বছর। হ্যাঁ, আমার তো প্রশ্ন হচ্ছে, প্রথম দিকে যে 5 জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও? ওকে, ফাইন। তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, কারণ হুম, আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, হুম, সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে। হুম, হুম, এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না, এবং হুম, সেটা সম্ভবও হয় না। দেখেন, আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার, একটা রাজনীতিবিদ সারাদিন হুম, সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে, সেটা অলমোস্ট নেক্সট হবে টু না। ইম্পসিবল। তো সেই জায়গা থেকে হ্যাঁ, সেটা সম্ভব না। আমাদের দেশে আহ, দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি, সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও রাইট। দেয়, তারপর হচ্ছে তার আইটি আইটি ফার্মও থাকে। হুম, মানে এটা হুম, কিন্তু আমরা দেখেছি, আমরা হুম, একদম আমাদের অতীত, খুব হুম, নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার হুম। কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে। তো এই যে আমরা একটা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি ছিল না, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি। এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে, আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই আহ অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া, এটা ডিফিকাল্ট। সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয়, যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন, ওকে, যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয়। ওকে। তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন। এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন। তো সেই ফুল টাইম কি আমরা যারা শুধু আমরা যা- প্রস্তাব যারা দিয়েছি। শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন, নাকি যারা কর্মী তারাও পাবেন? এটা কিভাবে ঠিক করা না, হবে? আপনারা এটা হচ্ছে প্রস্তাবটা কি দিয়েছেন? এ- না, আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না, শুধু হুম, একটা পরিবারের নেতা কর্মী হুম, বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ, যে আমাদের দেশে যেটা হইতো যে রাইট। নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে, এটার হুম, কোনো সুযোগ নাই। যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে, কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে, হুম। একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, এবং হচ্ছে আপ- পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য অ্যাবসলিউটলি, যে এক্সিকিউটিভ। অ্যাবসলিউটলি। তাহলে আমরা হ্যাঁ, আমরা 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 দেখলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে হোক। ডেফিনেটলি এটা স্বচ্ছভাবে এটা হবে। এটা 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 আমরা প্রপোজ করেছি এবং এটা আমরা আহ, দেখেন, আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না, আপনি যদি আমরা সবাই চেয়েছি। ওকে। আমরা মাঝে মাঝে আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না, আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা কিন্তু এই না, না, সেটা ঠিক আপনাদের আছে, বা সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। না, এটা আমরা এটা এখন নিয়ে ফাইন। আমরা এখন তো আমরা এখন সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটি নিশ্চিত করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন, প্রপোজ করেছেন, অনেক ধন্যবাদ। একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন, কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম। বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে, বেতনের কথা তারা বলে না। আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারোর কথা শুনি নাই। আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক ওকে, জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে, ফাইন। আমাদের পার্টি সদস্য সবাই, মানে হুম, বিষয়টা এমন না যে এখানে বেকার, হুম, সবাই বেকার, বিষয়টা এমন হুম, না। হুম, আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই হুম, সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। হুম, যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা হুম, সদস্য ফর্মের এক ইয়া ছিল, মানে হুম, পার্টিতে যারা মেম্বার ছিল। হুম। তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না, সেটা তো দলের জন্য, দলের যারা মানে তারপর এটা ছিল দলের যে আমরা দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি ডোনেট দলের করতেছেন? দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা, মানে হুম, আমার জায়গাটা হচ্ছে যেমন
আমার আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে না আপনার সাথে না না, সেটা আগে ঠিক তোর আছে, সাথে সেটা কথা ঠিক আছে, হয়েছে। আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমি আমার বারবার জানতে চাইছি, অসংখ্য কারণ হচ্ছে যে আমার অসংখ্য কলিগস রয়েছে, দেখেন জি আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। রাইট আপনি তাসনিম জারাকে রাইট দেখবেন, রাইট আর তারপরে হচ্ছে খালিদ অ্যাবসলিউটলি সাইফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনিমা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে না ডাক্তার না রয়েছে, অ্যাবসলিউটলি, এই পার্টিতে অ্যাডভোকেট রয়েছে, আমার এই এটাতে কোনো পার্টিতে আপত্তি নাই, ফাইন। কিন্তু হ্যাঁ যাদের হ্যাঁ যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে। একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। হ্যাঁ, একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন, ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক কমিটি? না আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত ওনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা ওনাদের সিদ্ধান্ত, যে ওনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে এটা কেন, ওনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। ওনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায়, সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন, সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে, তারা ছাত্র। দেখেন বেশিরভাগ ক্ষেত্রে তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান, তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোন রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন।
না না, যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি আপনি স্পেসিফিক বলেন। না না, আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। না সবগুলো তো রাইট, এইবার আপনি বলেন যে সবগুলো রাইট নেয় নাই, এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নেয় নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন, এই দুই উপদেষ্টার? দেখেন এই দুই উপদেষ্টার, দেখেন আমরা শুরু থেকে বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, উনারা কিন্তু ফেল করছে। মাহফুজ আলম ছিলেন, উনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা, যাই হোক হাসান, আজকে অনেক প্রথম কথা হইলো আমি বলি, প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন? আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না না, দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন, মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলো আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান, এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল, দেখেন আসিফকে আমরা কি, দেখেন আমি একজন প্রশাসক, উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে কি, মানে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া, মানে হ্যাঁ গায়ের জোরে কি করছে, মানে কি করছে? উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিচ্ছে, দক্ষিণ ঢাকায় ইশাককে ইয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল, যে কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, হাইকোর্ট থেকে সেটা সেটেল ম্যাটার ছিল। উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না সময় পার হয়ে গেছে, এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই মন্ত্রণালয়ের এটা বিষয়, বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়, তো হাইকোর্টের বিষয় হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। এখন আসিফ মহোদয়, আসিফ মহোদয় তার অনুযায়ী আপনার এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে উনাদের কাজের কোনো প্রতিবাদ করছেন না? আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই। আমরা বিকজ করেন নাই, কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে, এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, ওনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না। এনসিপি তো জন্ম হয় না, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না তাহলে অথবা কি, বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না, যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে, যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে না, এই সংগঠনে কি ইনক্লুড হবে? ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে, না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন, মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন, জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি, মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনার? এবং নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন, আপনার একটু মন্তব্য করতে চাই।
ওকে, এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন, সে আমার বক্তব্যের সাথে একমত না, বিষয়টা এমন না। হুম। বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন, সেটিং, মুড, অ্যাটিটিউড, একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, টোন থাকে, ওই বক্তব্যের সেটিং, ওই বক্তব্যের মুড, ওই হুম। বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয় ওইটা। সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আহ, আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে, সার্জিস সেটাকে টোন ডাউন করেছে। সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি। আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে। এই পাবলিক স্ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত। আম, আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি? না, আমরা দুজন তো একই জায়গায় কেন থাকবো? না, একই এটা জায়গায় যুক্তি মানে করা হয়নি। একই 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 আমি একই বক্তব্যের একই সেম জায়গায় আর কি। পেজ, আই একই আন্ডারস্ট্যান্ড, বক্তব্যের, সেম হ্যাঁ পেজ, ইয়েস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেম পেজে আমরা যুক্তি করে সেখানে ছিলাম, বিষয়টা এমন না। আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করেছে। জনাব নাহিদও কি একই রকম মন্তব্য বক্তব্য পোষণ করেন? এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা? এনসিপি আসিফ আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, রাইট। সরকার সরকার গঠন গঠনের সাথে প্রক্রিয়ার সাথে, এবং সে গঠনের প্রক্রিয়ার সাথে এবং জনাব এবং নাহিদও সরাসরি এবং যুক্ত ছিলেন। হ্যাঁ, না, এই ক্ষেত্রে সরাসরি যুক্ত। এনসিপির অবস্থান কি? এবং এবং সত্যি এবং সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ এবং ইউনূসকে বুকে পাথর এবং বেঁধে আসতে বলছিলেন? এবং 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 এসে আসিফ বলেছে, ওই জায়গাতে আসিফ বলেছে, এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পারেন। ওকে। আপনাদের আচ্ছা এই প্রশ্ন দেখেন খালিদ ভাই, হ্যাঁ। এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন, এই চেঞ্জটা যেটা হয়েছে, এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতাগুলো রয়েছে। সে অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে। সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে, সবাই একই লেন্সে হচ্ছে অভ্যুত্থানকে দেখেছে, বা অভ্যুত্থানে যে এলিমেন্টস গুলো ছিল এইরকম একটা বিষয়, এরকম একটা এমন না। এটা আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না। সরকার গঠনের 8ই আগস্টে মিটিংটা মনে 7ই আগস্ট হয়েছে, 7ই আগস্টের ওই মিটিং এ আবার আমি ছিলাম না। যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং এ আবার হয়তো নাই ছিল না। তো সেক্ষেত্রে পার্টি গঠনের পূর্বে সবাই তো সব জায়গায় সব মিটিং এ থাকবে না, কিন্তু এইটা অনেক বড় ব্যাপার। আপনি কি এটা উপলব্ধি করতেছেন যে এটা অনেক বড় ব্যাপার? হ্যাঁ, অফ কোর্স বড় ব্যাপার, অফ কোর্স। এবং এটা কখনো শেয়ার করা হয় নাই, কখনো ক্রস চেক করা হয় না, ব্যাপারটা তো এরকম না। অভ্যুত্থানকালীন এক্সপেরিয়েন্স গুলো আমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী অনেকের কিছু কিছু অন্তত মানে মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকেরই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এই এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি। তো সেক্ষেত্রে শতভাগ আমার এক্সপিরিয়েন্সটাই যে নাহিদের হবে, নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে, এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয়। আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। দর্শকরা শুনবে, বিচার করবে আপনাদের অবস্থান। দর্শকদের শুনবে। আমার আরো অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দুদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন। এইটাকে মানহানিকর মনে করেন কিনা শতকরা 19% দর্শক মনে করছেন এটা মানহানিকর, শতকরা 81% মনে করছেন যে এটা মানহানিকর নয়। 48,000 দর্শক ভোট দিয়েছেন। বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসনাত আব্দুল্লাহর পক্ষে, যে হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা, সেটি মনে করছেন শতকরা 81% লোক, এবং 19% মনে করছেন যে এটি মানহানিকর। 48,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আচ্ছা, আমি অনেকগুলি প্রসঙ্গ রয়েছে, তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেজ করি। আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনাব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন, এবং ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে। আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে, যে ফেসবুক পেজ আছে, সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা, কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই। জনাব হাসনাত অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই নারী সহিংসতার ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন। এবং আমি একটা আপনাকে বলি, আমি একটা
পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই 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 খালিদ ভাই, এটা ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেয়নি, প্রোগ্রাম করিনি। এই জায়গাটি ভুল। আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল, এবং আমি ডেটটি মনে করতে পারছি না। আমাদের যখন হ্যাঁ আমি ইয়েস আমি অংশ নিয়েছি। সেখানে হচ্ছে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে, তারপর হচ্ছে এটা হচ্ছে 2 মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে, এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল। এবং আপনি হয়তো রিসেন্ট আপনাদের দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন? আপনি আপনি আমাদের দলের বিরুদ্ধে, মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে, আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম বা মানে রুমিন ফারানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তাসনিম জারা, উমানুমা ফাতেমা, তাজনুবা জাবিন, অর্পিতা শেমা দেব, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে একটা বিঞ্জ ক্যাম্পেইন, মিডিয়া ট্রায়াল, বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থান? অফকোর্স, কেন আমরা অবশ্যই অবস্থান নিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি। এবং যে কোনো আমরা নারী সহিংসতা, এটা তো সিলেক্টিভ কোনো ধরনের, মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো, ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না। নারী সহিংসতার মধ্যে অবশ্যই, সেখানে অবশ্যই নারীদের ক্ষেত্রে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে সেক্ষেত্রে মানে আমি জানতে চাচ্ছি, যেমন বিশেষ করে বিশেষ করে আপনি আমার নামটা উচ্চারণ করেছেন, সেক্ষেত্রে কি মানে নারী সহিংসতাকে আমি প্রমোট করছি কোনোভাবে, মানে নারী সহিংসতা প্রমোট করছি আমি সেটা বলি নাই। আমি বলেছি যে আপনি অন্য ঘটনায় যেরকম প্রতিবাদ করেন, নারীর প্রতি সহিংসতায় কি আপনি সেই একইভাবে প্রতিবাদ করেছেন? ডেফিনেটলি এটা সিলেক্টিভ প্রতিবাদের তো কোনো বিষয় না। আপনি সিলেক্টিভ প্রতিবাদ না, ব্যাপারটা সিলেক্টিভ প্রতিবাদ কিনা সেটাই বুঝতে চাইছি। কিন্তু আপনি যখন আবার আমাকে বলেন আপনি নারী সহিংসতা কেন প্রমোট করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত খালিদ ভাই, মানে খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি এরকম কোন ছেলেই না যে এরকম করে ছেলে না যে নারীর প্রতি এটা খুঁচা দিছেন আপনি আমাকে, যে আমি সেটা আপনি পারসিভ করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না, এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না অ্যাবসলিউটলি ট্রাস্ট মি আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেটা বলতে গিয়ে ছেলে বলছি সেটা ভুল বলছি, সেরকম লোকই না বলি, সেরকম মানুষই না বলি, তাহলে ভালো, ঠিক আছে? সেরকম মানুষই না বা লোকই না, এটা অনেকে এরকম না, এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি, মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, এই বিষয়গুলো বেশি বুঝতে পারি, কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারি, এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাত, আপনার বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আইসা তো আমাকে নতুন জিনিস শিখান। আমি একটা সাধারণ কথা বললাম, সেটাকে আপনি খোঁচা হিসেবে খালিদ ভাই, না খালিদ ভাই শুনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15-16-20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকরণ করার চেষ্টা করা হইতেছে, যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, ভাষাগত পারি নাই, সভ্যতাগত পারি নাই, সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই। প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে। যেটা আমরা হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই। হ্যাঁ ওকে, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, আচ্ছা এই জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে আমি একটু পরে আসি। একটা খবরে আমরা পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং, মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব।
এটা না, নাগরিক দায়িত্ব। এই এনসিপি দায়িত্বটা আমরা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুজুং বাজুং বুঝাইতে পারছে। এটা এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে। এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন, আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। না আমি এটা বলি নাই, আমি বলি না 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 আমি এটা বলি নাই। না আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না যে আপনার বাবা অনেক বছর ধরে ঠিকাদারি করেন। আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথাটা বলেন নাই আপনার বাবার প্রসঙ্গে। দেখেন আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার আসেন আপনারা আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আমি কি বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছিলাম, স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 40-50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর ধরে, 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, শুনে যান, আপনি এটা বলছেন যে উনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো, আপনি বলছেন ঠিক আছে আমি তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলতেছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাইতো, মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে এইটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি, আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যে যার যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসনাত, আমিও একজন নাগরিক, আপনিও একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে আপনি কি চাইতেছেন রাস্তার মধ্যে কার্পেট আমি হাত দিয়ে উঠাবো, হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমি রাস্তায় হাত দিব না, এইটা আইন নিজের হাতে তুলে নেন। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। শুনেন, আমাদের দেশে আমি আইন নিজের হাতে তুলে নেই, আমি আইন নিজের হাতে তুলে নি। আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত আপনি দেখাবো না প্রবলেমটা, মানে প্রবলেমটা। হাসনাত আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের কাজগুলি করি? না আমি প্রাউড না। না মনে করেন যে আমি আজকে আমি আবারও আমার উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি এনসিপির মতো দলের বড় নেতা না, আমি যদি এখন মুরাদনগরের রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা? আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব? অবজার্ভ করা,
মানে আমি দেখবো? আপনি কি আপনি আচ্ছা, এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা আমি ঠিকঠাক অভিযোগ ভাবে করব, হইতেছে না, আমি বললাম আমি তখন অভিযোগ করব, তখন অভিযোগ করব কম্পিটেন্ট আমাদের অথরিটির দেশে কাছে। ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের ওকে, বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন, তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন, প্রশ্নটা করেন। আমার মনে যে উঠে যায় কেন, হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন, ওকে, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আপনি নেতা, আপনি পদ দেখাবেন। এটার আরেকটা বিষয় আছে কি ভাই, এটার আরেকটা ইস্যু আছে, এটার আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন। এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা তো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এই মুহূর্তে তো অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয়, সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা। ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি, মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে এটা জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এইটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানাবাড়ি, দাদাবাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়, তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই, সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খুঁজে দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, হঠাৎ করে রিয়েলাইজ, কারণ সারা দেশের সবাই এখন, সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে, আপনি দিস ইজ দ্য ওয়ে ইউ আর, আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমাদের আলোর পথ। হাইবার আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি দিয়েছেন, লোকের লোকেরটা বুঝছে। খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, এটা হচ্ছে তার প্রবলেম। না, আমার কথা হইলো, চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, ভাই আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশরা চোর ধরে, বিচারক হয় বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নেই। না, ডিসকাশন আমার নেওয়ার দরকার নেই, আমি বললাম তো প্রসঙ্গে নিতে হবে। না ভাই, নিতে হবে, কারণ আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ। যেমন পুলিশে এটা তো বাস্তবতা, রাজনৈতিক, অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়। হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কারণ আপনাদের দলের লোক আছে। না, কেন সিলেক্টিভ হইলো এটা? ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 বছর পর আমার উপদেষ্টা করতে চাইলাম হাসনাত, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম, আপনারা নতুন বন্দোবস্তের কথা কই অ্যাবসলিউটলি পুরো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ। আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি না। প্রবলেম হইতেছে যেটা আপনি
বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটের বিবেচনা আমি নেই নাই, আমি পুরো আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনা নিতেছি না, জঙ্গি আইসা পড়বে, আমি বিকল্প নাই না, আমি সেই জায়গা থেকে শুনছি যে হাসান আব্দুল্লাহ বললে কাজ হয়, হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন দিস হ্যাজ টু স্টপ, হাসনাত, দিস হ্যাজ টু স্টপ ইমিডিয়েটলি, আইন নিজের হাতে তুলে নাও, চোর ধরা। আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালেদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই ভাই। আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি তদবিরটা নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা আপনি হসপিটালের আইসিইউর প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন যে আপনার কাছে কি অনেক তদবির আসে, সারা দিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5ই আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5ই আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে। ইভেন টকশো শেষে হোস্টও তদবির করে, মানে টকশো শেষে হোস্টও তদবির করে। তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা, কেন তদবির করছে? কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই? দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ লাগবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার সুযোগ, মানে সেই সাহসটা পাইছে। আমরা এটার পরিবর্তনটা ভাই চাইছি, হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি তো সেটা ভাই আনফরচুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না, এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি। আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ, দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে, পুলিশ সংস্কার কমিশনে দেখেন, আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন, আজকে আপনি এনবিআরও আজকে আন্দোলন চলতেছে, সংস্কার কমিশন দেখেন। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন, একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন, এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে ভাই। আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে, কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি, বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে, সেইটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত 15 বছর ধরে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার জন্য ছিল, সেই একই চর্চা, একই ফাঁদে, একই রাস্তায় আমরা যেন না হাঁটি, এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই, আপনার যুক্তি আমি জানি, এটাকে শতভাগ মানি। একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন তদবির করতে না হয়, কোন রাজনীতিবিদদের যেন যাওয়া না লাগে, কোন রাজনীতিবিদদের ফোনে যেন কোনো ফাইল না ছুটে। আর ঠিক আছে, এটা যেন অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায়, এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয়। ঠিক আছে, আমাদের গবেষক, আমি আসলে চট করে এমনিতেই সময় শেষ হয়ে যাচ্ছে এবং মানে কিছুটা সময় আপনার থেকে একটু বাড়তি নিতে চাই। আমাদের গবেষক দল একটি ছোট কোট পাঠিয়েছে আপনাকে এটি পড়ে শোনানোর জন্য। সেটি হচ্ছে যে এর আগের প্রসঙ্গে, ওই হেফাজত ইসলামের জনসভায় যাওয়া প্রসঙ্গে, সেটা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছিলেন, হেফাজত ইসলামের সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি, অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানতো কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, কোট, যাবে এটা জানতাম, যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না। হাওয়েভার, এটা হচ্ছে তার মন্তব্য। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আদিব। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল, সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন। আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায়, আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে।
এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটাতে সরকার জড়িত। এবং এনসিপি, আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে, বিষয়টা এমন না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণ অভ্যুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে, সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না, বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগকে করে দেওয়া হচ্ছে। প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআইও, মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম, আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করছি, তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি। সে সময় একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত, বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে হতো। তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে? ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে? মানে কি মনে হয় আপনাদের? ওকে, এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে, কারণ আমাদের দেশে যে যেমন আমাদের 150টা দল গঠন করা হয়েছে, আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে। তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা, এগুলো নতুন কিছুই না। এবং মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে, যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না, বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগছে। এই জিনিসটা বুঝাইতে হচ্ছে ডিজিএফআই কি আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা, মানে আপনাদের এগেইনস্টে কিনা? দেখেন, ডিজিএফআই এগেইনস্টে কিনা, আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা, যেটা তাদের কাজের মধ্যে অংশ না, সেই জায়গাগুলো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। মানে ডক্টর ইউনূসের ডিজিএফআই ও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডিজিএফআই এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেইলিওর, এটা ফেইলিওর, এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়ার উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে, মানে আমি কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই-কে তিনি আসলে ব্যবহার করেছেন। এবং আমাদের যেমন ছোট আমাদেরকে তো সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? আমরা এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল, এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি।
এবং ক্ষেত্র বিশেষে এমন আমার হয়েছে আমার একটু রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা, এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন, প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচনের একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা না, পারতো। এক্ষেত্রে না, অন্যরা তো 3 মাসের মধ্যে এক্ষেত্রে পারতো। হচ্ছে এক্ষেত্রে না, এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার ও না, 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে 96-তে যে ফেব্রুয়ারির যে ইলেকশন হয়েছে, ইলেকশন হচ্ছে টেম্পারিং হইতো না, এবং পরে আমাদের অন্য সময় কেমনে তো রাখতে পারেন, এটা 3 মাসের প্রশাসন ছিল। প্রশাসন এবং সেই একই প্রশ্নে মানে প্রশাসন, দেখেন প্রশাসন বিভিন্ন সময় শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। প্রশাসনের দ্বিচারিতামূলক আমি প্রশাসনকে দেখেছি, প্রশাসনের হেড যদি চোর না হয়, শেখ হাসিনাকে আমরা